ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর একটি কবিতা আওয়ার ক্যাজোরিনা ট্রি বাই তরু দত্ত। তো এই কবিতাটির লাইন বাই লাইন অর্থ তো আমরা জানবই, এর পাশাপাশি আমরা জানবো যে কবিতাটির আভ্যন্তরীণ অর্থ কি এবং কোন প্রেক্ষাপটে বা কোন মেন্টাল স্টেটে, কোন ব্যাকগ্রাউন্ডে কবি এই কবিতাটি রচনা করেছেন। তো প্রথমে কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা একটি জেনে নেব। কবিতাটির ব্যাকগ্রাউন্ড দেখো, এই যে কবি, তার সম্পূর্ণ নাম হচ্ছে তরুলতা দত্ত। ইনি বেশি দিন বাঁচেননি। এই যে কবি, ইনি কিন্তু বেশি দিন বাঁচেননি, মাত্র 21 বছর তিনি বেঁচে ছিলেন এবং 21 বছরে তিনি টিউবারকিউলোসিস হয়ে মারা যান। এবং সব থেকে ট্রাজিক যে ব্যাপারটা তা হচ্ছে তার আরো দুই ভাই বোন, তার যে বড় দুই ভাই বোন, তারা দুজনেই কিন্তু সেম একইভাবে টিউবারকিউলোসিস হয়ে মারা যায়। তো যখন তরু দত্তের ভাই মারা যান এবং তার বোনও মারা যান, তখন তিনি নিজেকে ভীষণ একা অনুভব করেন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি এই কবিতাটি রচনা করেন, যার নাম আওয়ার ক্যাজোরিনা ট্রি। তো কবির পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত এবং এনাকে অনেক সময় কিডস অফ ইন্ডিয়া বলেও সম্বোধন করা হয়, কেননা অত্যন্ত অল্প বয়সে তিনি খুব বিশেষ একটা ছাপ এই ইংরেজি সাহিত্যে রেখে গেছেন এবং তিনি কিন্তু ভারতবর্ষের বিখ্যাত ইংরেজি সাহিত্য যারা প্রথম একদম লেখা শুরু করেন তাদের মধ্যে অগ্রগণ্য। এমন ভারতীয় লেখক বা লেখিকা যারা সর্বপ্রথম ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা শুরু করেছিলেন এবং সেই ইংরেজি সাহিত্যটাকে তারা একটা উচ্চ পর্যায়ে নিয়ে যান, তাদের মধ্যে কিন্তু তরুলতা দত্ত অগ্রগণ্য। তো এনাকে সে কারণেই কিডস অফ ইন্ডিয়া বলে অভিহিত করা হয়। এর পাশাপাশি তরু, দ্য ফার্স্ট ফেমাস নেটিভ রাইটার অফ ইংলিশ, এটা আমি বলেছি। তরু দত্ত's life was tragically cut short, but she left behind a rich legacy of poetry that continues to be admired. তার জীবন খুব অল্প সময়ের ক্ষণস্থায়ী ছিল, কিন্তু তিনি এমন একটা ছাপ রেখে গেছিলেন, আমি এর আগেই সেটা বলেছি, যা কিনা আজও পর্যন্ত যা ভীষণভাবে প্রশংসিত হয়। দ্য পোয়েম মেনশনড, যে কবিতাটির উল্লেখ করা হয়েছে, রিপ্রেজেন্ট, সেটা তুলে ধরে নস্টালজিয়া। হোয়াট ইজ নস্টালজিয়া? নস্টালজিয়া আমাদের যে আবেগ বা ইমোশন, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নস্টালজিয়া। নস্টালজিয়া মানে হচ্ছে পুরনো স্মৃতিকে নিয়ে আবেগ প্রকাশ করা, পুরনো স্মৃতিকে মিস করা, সেটাই হচ্ছে নস্টালজিয়া। আমরা জীবনের যে পর্যায়টাকে পেরিয়ে আসি, সেই পর্যায়টির প্রতি আমাদের যখন আবেগ প্রকাশিত হয়, তাই হচ্ছে নস্টালজিয়া। তো দ্য পোয়েম মেনশনড রিপ্রেজেন্টস নস্টালজিয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা কবিতাটা কি প্রকাশ করছে, এই যে ক্যাজোরিনা ট্রি বা ঝাউ গাছটা, তার যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে অবস্থিত ছিল এবং বিভিন্ন কারণে লেখিকাকে বা এই কবিকে বারংবার তার জায়গা পরিবর্তন করতে হয়েছে। কখনো সে থেকেছে কলকাতায়, কখনো চলে গেছে বিদেশে, কিন্তু তার মনে তার যে পৈতৃক ভিটের যে ঝাউ গাছটা, তার যে অ্যানসেস্ট্রাল হাউসের ঝাউ গাছটা, তা কিন্তু রয়ে গেছে। তো এই কারণে তিনি নস্টালজিয়াতে পড়েছেন বা নস্টালজিক হয়ে পড়েছেন এই গাছটিকে নিয়ে। এবার কবিতাটি প্রথম পাবলিশড হয়েছিল ইন 1881 ইন এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এইখানে সর্বপ্রথম 1881 খ্রিস্টাব্দে কবিতাটি কিন্তু প্রকাশিত হয়েছিল। ক্লাস 11-12 এর ক্ষেত্রে যে কোনো স্টোরি অথবা যে কোনো পোয়েম যখন আমরা পড়ি, যে কোনো কিছু এনিথিং, তার ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ব্যাকগ্রাউন্ড তো দীর্ঘ, কিন্তু তারও মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু আমি তুলে ধরেছি। এইবারে আমরা সরাসরি কবিতায় চলে যাব। লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই যে প্রথম যে বাক্য, সেই বাক্যের প্রথম অংশ কমার আগে পর্যন্ত লাইক আ হিউজ পাইথন,
এইখানে কি প্রকাশ পাচ্ছে, কোন ফিগার অফ স্পিচ প্রকাশ পাচ্ছে? সিমিলি। ঠিক আছে, তুলনা করা হয়েছে একটা বিশাল অজগরের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, চক্রাকারে এরকম ঘুরতে ঘুরতে বা পেঁচিয়ে, দ্য রাগড ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, স্থূল যে গাছের কাণ্ডটি, সেই কাণ্ড যেটা কিনা ভীষণভাবে ডিপ হয়ে রয়েছে, স্কার্স মানে বিভিন্ন ঘাত প্রতিঘাতের চিহ্ন। তো এই যে লাইনটা, এই লাইনটা থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে কি, দ্য ট্রি ইজ হিউজ অ্যান্ড ওল্ড, গাছটি ভীষণ বড় এবং গাছটি ভীষণ পুরনো। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এতটাই ওপরে গাছের মাথা বা গাছটি এতটাই লম্বা যেন মনে হচ্ছে এর যে সামিটটা, সর্বোচ্চ অংশটা, সেটা যেন তারাদের মাঝে গিয়ে মিলিত হয়েছে, তার মানে গাছটি সুবিশাল। The hugeness of the tree is represented in the above two lines, এই যে লাইনটা, লাইন দুটি, এই দুটিতে গাছটির বিশালতাকে আমরা মানে দেখতে পাচ্ছি, যে কবি গাছটির বিশালতাটা কতটা সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। আ ক্রিপার ক্লাইম্স, একটা লতা সেই গাছটিকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে, একদম ট্রি ট্রাঙ্ক থেকে শুরু হয়েছে, পেঁচাতে পেঁচাতে উপর পর্যন্ত পেঁচিয়ে গেছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, এমন তার, এই লতাটির এমনই বন্ধন, এই বন্ধনে অন্য কোনো গাছ কিন্তু বাঁচতে পারতো না, শুধুমাত্র এই ক্যাজৌরিনা গাছটি বলেই সে কিন্তু বেঁচে আছে। এই যে মানে বাক্যদ্বয়ের দ্বারা, যে ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, এই যে বাক্যদ্বয়, এর দ্বারা কবি অ্যাকচুয়ালি রূপক হিসেবে, রূপকাশ্রিত হিসেবে এই বাক্য দুটিকে মেটাফোর হিসেবে ব্যবহার করেছেন। অ্যাকচুয়ালি তিনি বোঝাতে চেয়েছেন তার জীবন, এই গাছের সাথে তার জীবনের অনেকটা মিল পাওয়া যায়। এই গাছটিকে যেমন লতা এরকম পেঁচিয়ে ধরেছে, যে অন্য কোনো গাছ হলে হয়তো মারাই যেত, কি এরকম ভাবে, একই ভাবে কবির জীবনকেও দুঃখ দুর্দশা এমন ভাবে পেঁচিয়ে ধরেছে যে অন্য কেউ হলে হয়তো বাঁচতেনই না, কিন্তু কবি তবু বেঁচে আছেন, ঠিক এই ক্যাজৌরিনা গাছের মতোই। কেননা আমি তোমাদেরকে শুরুর সময় বলেছি যে কবি তার দুই সিবলিংসকে হারিয়েছেন, দুই ভাই বোনকে হারিয়েছেন, দুজনই টিউবারকিউলোসিসে মারা যান, এবং তাদের যে স্মৃতি কবিকে ছিন্ন ভিন্ন করে ফেলেছেন। সেই মুহূর্তে তিনি না পারছেন কোনো কিছুতে ফোকাস করতে, না পারছেন নতুন কিছু ভাবতে, যেন মনে হচ্ছে জীবন এখানেই শেষ। তো সেই কারণেই বলেছে যে হয়তো অন্য কোনো গাছ হলে বাঁচতো না, ঠিক সমানভাবে কবির মতো জীবনে যদি এত দুঃখ কারোর থাকতো, হয়তো অন্য কেউ এত দুঃখ বহন করে বাঁচতে পারতো না। বাট গ্যালান্টলি দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামং, কিন্তু এই যে ক্যাজৌরিনা গাছ এবং ক্যাজৌরিনা রূপকার্থে কবির জীবন, সে কিন্তু এই যে লতাটিকে যেন একটা ওড়নার মতো বা একটা গলায় বাঁধা রুমালের মতো, রুমাল বা ওড়না আমাদের অলংকার বৃদ্ধি করে সাজ পোশাকের, সেরকমই এত চাপ সহ্য করেও সেই যে ক্যাজৌরিনা গাছটি বা ঝাউ গাছটি, সে যেন এই লতার যে আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকা যে বেষ্টনী, সেটাকে যেন সে স্কার্ফের মতো বা রুমালের মতো পরিধান করে আছে, এবং তারই মাঝে লাল রঙের থোকা থোকা ফুল হয়ে আছে। whereon all day are gathered bird and bee, সারা দিন সেখানে পাখি এবং মৌমাছিদের আগমন লেগেই থাকে। and oft মানে হচ্ছে often, মাঝে মধ্যে, at night the garden overflows with one sweet song that seems to have no close, কিন্তু মাঝে মধ্যে রাত্রে আবার কি হয়, যে এমন একটা গান এই বাগান থেকে আসে যেন মনে হয় সেই গানের কোনো শেষ নেই। এটা জেনে রাখা ভালো, অফট হচ্ছে অফেন, ঠিক আছে, অফেনকে অফট বলা হয়েছে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি
এই অন্ধকারে যেন কি একটা গান ভেসে আসে, while men repose. রিপোজ মানে হচ্ছে টেক রেস্ট। যখন প্রত্যেকে বিশ্রাম করে, পুরুষেরা বিশ্রাম করে, তখন কি যেন একটা অদ্ভুত ধ্বনি এই গাছ থেকে ভেসে আসে। when first my casement is wide open thrown, যখন প্রথম আমার জানলা একেবারে হাট করে খুলে দেয়া হয়, at dawn ভোরবেলা, my eyes delighted on its rest, on it rest, তখন আমার চোখ মুগ্ধ হয়ে ওই গাছটির ওপর গিয়ে পড়ে। টাইমস কখনো কখনো, and most in winter বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে, on its crest, ক্রেস্ট মানে হচ্ছে টপ, একদম চূড়ায়, আ গ্রে বাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, একটা ধূসর রঙের বাঁদর, সে একটা মূর্তির মতো স্থির দৃষ্টি নিয়ে গাছের চূড়ায় বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যোদয় দেখে। while on lower boughs, যখন নিচের দিকের ডালগুলিতে, his puny offspring, পিউনি মানে হচ্ছে স্মল, যখন নিচের দিকের ডালগুলিতে তার যে ছোট সন্তান, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, সে লাফায় এবং খেলে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, এবং অনতি দূরে, কোকিলাজ হেইল দ্য ডে, কোকিলগুলি গান গেয়ে হেইল করে, অর্থাৎ কিনা ওয়েলকাম। ওকে, হেইল মানে হচ্ছে ওয়েলকাম। হেইলটা আরো স্পষ্ট করে আমি লিখে দিচ্ছি। তো কোকিলরা দিনটিকে অভ্যর্থনা জানায় যে একটা নতুন দিনের সূচনা হলো। and to their pastures wend our sleepy cows, pastures মানে হচ্ছে চারণভূমি, বা গরু কোথায় চারণ করতে যাবে, অবশ্যই তৃণভূমিতে, এবং তাদের চারণভূমির দিকে, ওয়েন্ড মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, এবং নিজেদের চারণভূমি বা তৃণভূমির দিকে ধীরে ধীরে হেলে দুলে এগিয়ে যায় আমাদের ঘুমন্ত গরুগুলি। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং এই গাছের ছায়ায়, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, সামনের যে বিশাল পুকুর আছে, সেই বিশাল পুকুরে এই গাছের ছায়াটি পড়ে। বাই দ্যাট হোয়ার ট্রি, এই বিশাল সুবিশাল এবং ভীষণ পুরনো গাছ, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট। আমি শুরুতেই বলেছিলাম যে গাছটির প্রথমের দিকে কবি গাছটির বর্ণনাতেই বলে দিয়েছেন গাছটি কিন্তু ভীষণ পুরনো। এখানে হোয়ার মানে হচ্ছে অত্যন্ত পুরনো। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এর গাছটির ছায়া গিয়ে পড়ে, কি সুন্দর, কি বড় ছায়া। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, জলে মানে জলের লিলি বা পদ্ম ফুল ফুটে থাকে, লাইক স্নো এনম্যাজড, এই যে শব্দটা এনম্যাজড, এর অর্থ হচ্ছে জড়ো হওয়া, ঠিক যেন জড়ো হওয়া বরফের মতো পুকুরে ওয়াটার লিলিগুলো ফুটে থাকে। ঠিক আছে, এইখানে কবির যে ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড সেইটা আবার কিন্তু প্রকাশ পেয়েছে, যে কবি তার জীবনের অনেকটা সময় ইউরোপিয়ান কান্ট্রিজে কাটিয়েছেন, কারণ আমাদের দেশে খুব বেশি তো কলকাতায় বিশেষ করে স্নোফল হয় না। তো সেই কারণে এই যে ওয়াটার লিলিগুলোকে দেখে কবির মনে পড়েছে এনম্যাজড স্নো, অর্থাৎ জড়ো হওয়া স্নো। তো এইখানে আবার তার যে ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড, তিনি যে ইউরোপে বেশ কিছুদিন কাটিয়েছেন, সেই সময়কালটা তিনি তুলে ধরেছেন। একজন কবির সৃষ্টির মধ্যে তিনি তার মানসিক পরিস্থিতি, তার পাস্ট প্রেজেন্ট সবকিছুই তুলে ধরেন, শুধু সেইটাকে আমাদেরকে ডিকোড করতে হয়। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ। আজকে আমরা আওয়ার ক্যাজুরিনা ট্রিটা পুরোটা পড়বো না, আমরা প্রথম তিনটে প্যারাগ্রাফ আজকে পড়বো। পরবর্তী যে দুটো প্যারাগ্রাফ সেটা আমরা ক্লাস সেকেন্ড ক্লাস হবে সেটাতে পড়বো, কেননা পোয়েমটা যথেষ্ট বড়। তো এর পরবর্তী যে প্যারাগ্রাফ দেখো, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, ম্যাগনিফিসেন্স মানে কি বিশালতা, কিন্তু এটার বিশালতার জন্য নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল, এমন নয় যে এত বিশাল বলে, এত প্রাচীন বলে
ক্যাজুয়ালিনা আমার আত্মার এত কাছে আছে তা কিন্তু নয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এর নিচে আমরা খেলা করেছি। দো ইয়ার্স মে রোল, হয়তো সময় গড়িয়েছে, বছরের পর বছর গড়িয়েছে, কিন্তু ছেলেবেলায় আমরা কিন্তু এর তলায় খেলা করেছি। ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ও আমার প্রিয় সাথীরা, সেই যে দুই সিবলিংস যাদেরকে কবি হারিয়েছেন, সেই দুই সিবলিংসকে তিনি ডিনোট করছেন যে ও আমার প্রিয় সাথীরা, তোমাদেরকে আমি ইন্টেন্সলি ভালোবাসি, অর্থাৎ আমার তোমাদের জন্য গভীর ভালোবাসা রয়েছে। ফর ইউর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের স্মৃতির জন্য, তোমাদের কারণে এই গাছটি সব সময় আমার কাছে ভীষণ প্রিয় থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, গাছটি তোমাদেরই ছবি দিয়ে ঘেরা, বা তোমাদের ছবি এই গাছের সাথে মেশানো আছে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি till the hot years blind mine eyes, তোমাদের ছবি মিশ্রিত এই গাছের রূপ আমার কাছে সব সময় আমার মানস চক্ষে ফুটে উঠবে, এবং ততক্ষণ ফুটে উঠবে যতক্ষণ না উষ্ণ অশ্রু আমার চোখকে অন্ধ করে দিচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই যে লাইনটা, এই লাইনটাতে বোঝা যাচ্ছে যে ইন্টেন্সিটি, এই লাইন তিনটিতে ইন্টেন্সিটি অফ পেইন, তিনি কতটা কষ্ট পাচ্ছেন। খুব স্বাভাবিক, নিজের সিবলিংসদেরকে হারিয়ে কোনো মানুষেরই মানসিক পরিস্থিতি এর থেকে বেটার হতে পারে না। তো তার যে ইন্টেন্সিটি অফ পেইন, তার যখন বোন দিদি মারা যায় অরু, তখন তিনি কিন্তু লেখাও প্রায় ছেড়ে দিয়েছিলেন, তিনি এতটাই ডিপ্রেশনে চলে গেছিলেন। তো যতক্ষণ না পর্যন্ত তোমাদের আমার চোখ উষ্ণ অশ্রুতে অন্ধ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ক্যাজোরিনা গাছের নিচে তোমাদের ছবি মিশ্রিত আমার চোখের সামনে, বা ক্যাজোরিনা গাছটি তোমাদের ছবির সঙ্গে আমার চোখের সামনে ভেসে উঠবে। What is that dirge like murmur that I hear? Dirge like murmur মানে শোকের ধ্বনি। কি শোকের আওরানি, বা শোক কিসের, শোকের যে কথা আমি যেন কোথায় শুনতে পাচ্ছি, বা শোকের ধ্বনি কোথায় যেন শুনতে পাচ্ছি। লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ, মানে দেখো এইখানে, এইখানেও কবি রূপকের আশ্রয় নিয়েছেন, যে যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। কিসের ওপর আছড়ে পড়ছে? নুড়ি মাখা, নুড়ি পাথর ভর্তি সৈকতের ওপর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। তার মানে কি, তার ভেতরে যে অশ্রুর ঢেউ, মানে তার বুকের ভেতরে যে কান্না, সেই কান্না যেন উথাল পাথাল করে দিচ্ছে। এবং সত্যি বলতে কি, এই যে তার শোক, এত শোক তিনি পেয়েছেন, হয়তো এটাই তার শর্ট লাইফের অন্যতম একটা কারণ। তো মনে হচ্ছে যেন নুড়ি পাথরের কোনো সৈকতে সমুদ্রের ঢেউ আছড়ে পড়লে যেমন হয়, আমার বুকের ভেতরে, অর্থাৎ কবির বুকের ভেতরেও ঠিক তেমনই কান্না উথাল পাথাল করছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হলো সেই গাছের দুঃখ। অ্যান্ড এরি স্পিচ, একটা অস্পষ্ট যে ধ্বনি, যা বোঝা যায় না, কিন্তু এটা যে ক্রন্দনের ধ্বনি, এটা যে শোকের ধ্বনি, এটা বেশ বোঝা যাচ্ছে। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, হয়তো এই শোক মিশ্রিত ধ্বনি কোনো একটা অজানা দেশে পৌঁছে যাচ্ছে। তো স্তবকে স্তবকে এই যে কবিতাটির দুঃখই প্রকাশ পেয়েছে, যে নিজের মানুষকে, আপনজনকে হারানোর পর মানুষ যে গভীর শোকের মধ্যে দিয়ে যায়, তার মানসিক অবস্থা যেরকম থাকে, সেইটাই কিন্তু প্রকাশ পেয়েছে, এবং সেই মানসিক প্রেক্ষাপটেই কবি এই কবিতাটি লিখেছেন। পরবর্তী অংশটি আমরা আগামী ক্লাসে করব। তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলটির সাথে সবসময় যুক্ত থেকো, যাতে এরকম আরো ভালো ফ্রি কন্টেন্ট তোমরা পেতে পারো। সকলে ভালো থেকো, টাটা।